আপনাকে একটা প্রশ্ন করি, এই পৃথিবীতে 550 মিলিয়নেরও বেশি আগ্নেয়াস্ত্র আছে, আর পৃথিবীতে মানুষ আছে 8 বিলিয়ন, যার মানে দাঁড়ায় প্রতি 12 জন মানুষের বিপরীতে একটা করে অস্ত্র আছে। এখন প্রশ্ন হচ্ছে, এত অস্ত্র আমরা কি করি বা কোথায় কোথায় যায় সেই অস্ত্রগুলো? ঠিক এমনই একটি জটিল প্রশ্ন দিয়ে শুরু হয় লর্ড অব দ্য ওয়্যার নামের এই অসাধারণ মুভিটি। একজন সাধারণ গৃহত্যাগী মানুষ থেকে অবৈধ অস্ত্র ব্যবসা করে কিভাবে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ উপার্জন করা যায়, আর সেই অস্ত্র দিয়ে দুনিয়াতে কি কি ঘটে সেটাই দেখতে চলেছেন আজকের এই মুভিতে। ধীরে ধীরে আপনার সামনে যখন আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্কর সব সত্য প্রকাশিত হবে, তখন আপনি শুধুই ভাবতে থাকবেন এসব আসলে পৃথিবীতে কি ঘটে। তাহলে চলুন দেখা শুরু করা যাক এই অসাধারণ মুভিটি। মুভির শুরুতে আমাদের ইউরি অর্লভ নামের একজন যুবককে দেখানো হয়। এই লোকটি যখন ছোট ছিল তখন তার পরিবার তাকে নিয়ে আমেরিকায় চলে আসে। তাদের বাড়ি ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অধীনে ইউক্রেন দেশে, অর্থাৎ তখনও ইউক্রেন স্বাধীনতা লাভ করেনি। ইউরি তার পরিবারের সাথে আমেরিকাতেই বড় হয়েছে, কিন্তু গরিব হওয়ার কারণে সে অনেকটা টোকাইদের মতো করে বড় হয়েছে। আর ভিটালি নামের তার একটা ছোট ভাই আছে, সেও তার মতো করেই বড় হয়েছে। তারা যে শহরে বড় হয়েছে সেখানে মানুষ হত্যা, ছিনতাই, ডাকাতি খুবই স্বাভাবিক একটি ঘটনা। তার বাবা মায়ের ওই শহরে একটি রেস্টুরেন্ট ছিল, কিন্তু এটার মাধ্যমে তাদের যা আয় হতো সেটা দিয়ে তাদের বেসিক নিডসগুলোই পূরণ হতো না। এজন্য ইউরি সিদ্ধান্ত নেয় তার অনেক অর্থ উপার্জন করতে হবে, কিন্তু তার কাছে সবচেয়ে সহজ মনে হয় গান বিক্রি করার এই পেশাটা। সেই ভাবনা থেকেই সে প্রথম একটি সফল গান সেলের ডিল করে, আর এটা থেকে সে বেশ কিছু টাকা লাভ করে এবং সে অনেক খুশি হয়। সে বুঝতে পারে এই কাজে সে অনেক সফল হতে পারবে। এজন্য সে একদিন তাদের রেস্টুরেন্টে যায়, সেখানে তার ছোট ভাই কাজ করছিল। সে তাকে একটি নির্জন জায়গায় ডেকে নিয়ে আসে এবং তাকে বলে, তুমি কি আজকে নিউজ পেপার পড়েছো? উত্তরে ভিটালি বলে, না, আমি নিউজ পেপার পড়ি না, কারণ এতে প্রতিদিন একই ধরনের খবর থাকে। এবার ইউরি তাকে বলে, তুমি ঠিকই বলেছো, নিউজ পেপারে শুধু গুলি করে মানুষ মারার খবরই থাকে, কিন্তু আমি সেটা পড়ি না। আমি পড়ি কোন গান দিয়ে শ্যুট করা হয়েছে এবং সেই গান আমি সেল করতে পারবো কিনা। আমি শুধুমাত্র এই চিন্তাটাই করি। এই কথা শুনে ভিটালি বলে, তুমি কি গান সেলের বিজনেস করো নাকি? এবার ইউরি তাকে বলে, আমি ইতোমধ্যে সেটা শুরু করেছি, আর এই কাজে আমি তোমাকে চাই যে পিছন থেকে আমাকে ব্যাকআপ দিবে। তোমাকে ছাড়া আমি আর কাউকেই বিশ্বাস করতে পারি না। নিজের হাতে একটা গান পেয়ে সে প্রথম রাজি হতে চাইছিল না, কিন্তু ইউরি তাকে অনেক কষ্টে রাজি করায়। এরপর তারা দুই ভাই মিলে পুরো দমে বিজনেস ডিল করতে শুরু করে। তারা প্রথমে একটি সরকারি সম্মেলনে যায়, যেখানে আজকে অস্ত্রের প্রদর্শনী হচ্ছিল এবং কয়েকটা দেশের সরকার প্রধান অস্ত্র কেনার জন্য সেখানে চুক্তি করছিল। সময়টা ছিল কোল্ড ওয়ার চলাকালীন সময়, এজন্য এখন অস্ত্রের অনেক চাহিদা ছিল। সেখানে ইউরি একটা ইউরোপিয়ান দেশের প্রেসিডেন্টের সাথে কথা বলে। সে তার সাথে একটি অস্ত্র বিক্রির চুক্তি করতে চাইছিল, কিন্তু সেই প্রেসিডেন্ট তার মতো একজন ফ্রিল্যান্সার লোকের কাছ থেকে অস্ত্র কিনতে রাজি হয় না। এজন্য তারা দুই ভাই অনেক হতাশ হয়, কিন্তু দুঃখ পাওয়ার বদলে তারা সেখানে কিছু মডেল সুন্দরী মেয়ের সাথে এনজয় করতে শুরু করে। এখান থেকে ব্যর্থ হয়ে তারা বুঝতে পারে লিগ্যাল উপায়ে অস্ত্র বিক্রি করতে গেলে কেউই তাদের কাছ থেকে অস্ত্র কিনবে না, কারণ সবাই নিজেকে নিরপরাধ প্রমাণ করতে চায়। কিন্তু তারাই আবার ইরাক ইরান যুদ্ধে চুরি করে দুই পক্ষের কাছেই অস্ত্র বিক্রি করছে। ইউরি বুঝতে পারে আসলে আমেরিকা বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেয় শুধুমাত্র অস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে। এইসব কিছু বুঝতে পেরে সে এবার অবৈধ উপায়ে অস্ত্র বিক্রি করার পরিকল্পনা শুরু করে। সে প্রথমে একটি অস্ত্রের বিরাট গোডাউনে যায়। এই অস্ত্রগুলো ছিল আসলে ইউনাইটেড নেশনসের, কিন্তু একজন ঊর্ধ্বতন কর্মকর্তা চুরি করে ইউরের কাছে প্রচুর ডলারের বিনিময়ে সেগুলো বিক্রি করে দেয়। তারপর সেই অস্ত্রগুলো তারা ইরাকের একটি সশস্ত্র সংগঠনের কাছে প্রচুর লাভে বিক্রি করে দেয়, কিন্তু সেখান থেকে ফিরে আসার সময় তারা হঠাৎ করে প্রচুর গোলাগুলির মধ্যে পড়ে যায়। ভি দেখতে পায় ইরাকি বাচ্চাদের একটি সশস্ত্র গ্রুপকে ফ্রন্ট লাইনে দাঁড় করিয়ে একের পর এক মেরে ফেলছে। ভি এটা দেখে নিজের পিস্তল বের করে তাদেরকে মারতে যায়, কিন্তু তার ভাই তাকে বলে, এটা আমাদের যুদ্ধ না, সুতরাং আমাদের এখানে না জানানোই সবচেয়ে ভালো। তার কথা মেনে নিয়ে ভি সেখান থেকে তার সাথে চলে আসে। তারপর সে ইসরায়েলের বানানো ইউজিস গান আফ্রিকার মুসলিমদের কাছে বিক্রি করে এবং এখান থেকেও বেশ কিছু ডলার লাভ করে। তারপর কমিউনিস্টদের তৈরি করা বুলেট এবং গান বিক্রি করে ফ্যাসিস্ট শাসকদের কাছে, অর্থাৎ এক একটা আদর্শকে সে গান বিক্রির মাধ্যমে আরেক আদর্শের কাছে পৌঁছে দেয়। এরপর ইউরি সুদূর আফগানিস্তানে গান বিক্রি করতে চলে যায়। ধীরে ধীরে তার বিক্রি করা গানগুলো পৃথিবীর ভয়ঙ্কর এবং সবচেয়ে 10টা বড় যুদ্ধের ময়দানে ব্যবহৃত হতে শুরু করে, আর সে যত গান বিক্রি করে ততই ধনী হতে থাকে। তার একটা সিক্রেট রুম আছে, সেখানে বহু অস্ত্রের স্যাম্পল সহ তার ক্যারি করা ব্রিটিশ পাসপোর্ট, ইউক্রেনের পাসপোর্ট, ফ্রান্সের পাসপোর্ট, রাশিয়ার পাসপোর্ট এবং আরও বিভিন্ন দেশের পাসপোর্ট আছে। এক এক দেশে সে এক
একটা পেশা নিয়ে ভ্রমণ করে, কিন্তু তার আসল ব্যবসা হচ্ছে অস্ত্রের ব্যবসা। 1989 সালে সে কলম্বিয়ায় যায় একটি বড় অস্ত্রের ডিল করার জন্য। সে জাহাজ ভর্তি অস্ত্র নিয়ে সমুদ্র পাড়ি দিচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার কাছে খবর আসে যে তার জাহাজে সার্চ করার জন্য ইন্টারপোলের পুলিশ অফিসাররা আসছে। তাই তারা তাকে দ্রুত জাহাজের নাম বদলে ফেলতে নির্দেশ দেয়। কিন্তু ইতোমধ্যেই ইন্টারপোল তাদের কাছে পৌঁছে গিয়েছিল। তার কাছে তথ্য দেওয়া হয় যে KONO নামের একটি জাহাজ এই মুহূর্তে তার আশপাশ দিয়ে জাতিসংঘের খাদ্য পরিবহন করছে, সুতরাং সে যেন দ্রুত তার জাহাজের নাম পাল্টে কনো নামটা লিখে দেয়। তারপর যখন FBI এর এজেন্ট তার জাহাজে উঠে আসে, তখন তারা দেখতে পায় এই জাহাজটি আসলে জাতিসংঘের জাহাজ। কিন্তু তারপরেও ওই এজেন্ট জাহাজে উঠে সেই কন্টেনারগুলো তল্লাশি করে দেখে এবং সে দেখতে পায় এতে আসলে খাদ্য পরিবহন করা হচ্ছে। কিন্তু ইউরির কার্যক্রম দেখে তার আসলে সন্দেহ হয়। যেহেতু তার কাছে কিছুই খুঁজে পাওয়া যায়নি, তাই সে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে না। এভাবেই বহু চালাকির মাধ্যমে সে তার অস্ত্রগুলো কলম্বিয়ার একজন গ্যাংস্টারের কাছে পৌঁছে দেয়, আর এর বিনিময়ে সে টাকার পরিবর্তে বহু মূল্যের কোকেন পায়। কিন্তু সে কিছু বলতে গেলেই ওই গ্যাংস্টার তাকে শ্যুট করে, এজন্য সে ওই কোকেন নিয়েই ফিরে আসে। গাড়ির মধ্যে সে তার ভাইকে ওগুলো টেস্ট করতে দেয়, আর এর মধ্য দিয়েই তার ভাই এই নেশায় আসক্ত হয়ে যায়। সে বেশিরভাগ সময় নেশা আর মেয়ে নিয়ে পড়ে থাকে। একদিন ইউরি তার ভাই ভিকে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে নিয়ে আসে, কিন্তু সে এতটাই নেশায় আসক্ত হয়ে গিয়েছিল যে তাকে ফিরিয়ে নিয়ে আসা খুব কষ্ট হচ্ছিল। তার এই নেশা চালানোর জন্য ইউরি তার ভাইকে একটা রিহাব সেন্টারে পাঠিয়ে দেয়। এরপর সে যখন ফিরে আসছিল, তখন একটা বড় বিলবোর্ডে ইভা নামের একজন মডেলকে দেখতে পায়, আর এই মেয়েটাকে দেখে তার অনেক ভালো লেগে যায়। তাই সে $20,000 বিনিময়ে তাকে ফেক ফটোশ্যুটের জন্য ভাড়া করে এবং আরও $12,000 দিয়ে একটি হোটেল খরচের জন্য ব্যয় করে। আর এভাবেই তার সাথে সে প্রথম পরিচিত হয়। তারপর তারা দুইজন সমুদ্র সৈকতে ঘুরতে যায় এবং নিজেদের মধ্যে পরিচিত হয়। তারা দুজনকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করে। তারপর সে একটি প্রাইভেট জেট ভাড়া করে ঘুরতে যায়। ইভা যখন তার পেশা সম্পর্কে জিজ্ঞেস করে, তখন ইউরি তাকে বলে, আমি একজন আমদানি রপ্তানিকারক বিজনেসম্যান, আর এখান থেকে বেশ কিছু টাকা আমি ইনকাম করি। এভাবে পরিচিত হয়ে তারা দুজন অনেক ঘনিষ্ঠ হয়। তারপর একদিন সুন্দর একটি বাড়িতে উঠে তারা দুজন বিয়ে করে নেয়। সেদিনই রিহাব থেকে আবারও বাড়িতে ফিরে এসেছিল ভি। সে তার নতুন ভাবিকে পেয়ে অনেক খুশি হয়। 1991 সালে ইউরি যখন তার পরিবারকে নিয়ে নিউ ইয়র্কে বসবাস করছিল, ততদিনে তার সুন্দর একটি বাচ্চা হয়ে গেছে। কিন্তু সেদিনই কোল্ড ওয়ার শেষ হয়ে যায়, আর সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে ইউক্রেন একটি স্বাধীন দেশে রূপান্তরিত হয়। এই খবর শুনে ইউরি অনেক খুশি হয়। আসলে স্বাধীনতা পাওয়ার বদলে সে যে নতুন একটি দেশে আরও বেশি পরিমাণে অস্ত্র বিক্রি করতে পারবে, এই কারণেই সে খুশি হয়েছিল। কিছুক্ষণ পরে সে যখন তার বাবার সাথে কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করছিল, তখন সেখানে তার ভাই ভি একটি মেয়েকে নিয়ে সে মজা করছিল। সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল, এই কারণে ইউরি ওই মেয়েটাকে কিছু টাকা হাতে ধরিয়ে দিয়ে এখান থেকে তাড়িয়ে দেয়। তারপর সে আবারও ভিকে সেই রিহাব সেন্টারে দিয়ে আসে। এরপর নতুন একটি স্বাধীন দেশে তার অস্ত্র বিক্রির বড়সড় ডিল করতে শুরু করে। সে একটি দেশের দুর্নীতিপরায়ণ মেজর জেনারেলের কাছ থেকে বহু পুরনো ব্যবহৃত অস্ত্র কেনে। এই ডিলটা ছিল তার জীবনের সবচেয়ে বড় অস্ত্রের ডিল। ইউরি এখন শুধুমাত্র গান ব্যবসার মধ্যে সীমিত থাকে না, সে ট্যাঙ্ক থেকে শুরু করে যুদ্ধে ব্যবহৃত সমগ্র অস্ত্র কিনতে শুরু করে। কিন্তু সে ওই মেজর জেনারেলের সাথে যখন এই ডিলটা করছিল, তখন সেখানে আবারও ইন্টারপোলের এজেন্ট জ্যাক চলে আসে। ইন্টারপোল যখন এইসব যুদ্ধযান সম্পর্কে ইউরিকে প্রশ্ন করে, তখন সে উত্তর দেয়, এগুলো কোনো যুদ্ধযান না, বরং এগুলো হচ্ছে রেস্কিউ যানবাহন। যুদ্ধের সময় যারা আহত এবং সমস্যায় পড়ে আমরা তাদেরকে উদ্ধার করি, এজন্য তুমি অবশ্যই আমাদেরকে জেলে ভরতে পারো না। সে ইতোমধ্যেই এই ব্যাপারে একটি দারুণ পেপার রেডি করে রেখেছিল। সেই পেপার পড়ে ইন্টারপোল এজেন্ট জ্যাক তাকে কিছুই বলতে পারে না, সুতরাং সে এবারও বেঁচে যায়। এই ইন্টারপোল অফিসার জ্যাক ছিল খুবই সৎ এবং স্মার্ট একজন পুলিশ অফিসার, কিন্তু সে এত চেষ্টা করেও কোনোভাবেই ইউরির বিরুদ্ধে কোনো রকম প্রমাণ পাচ্ছে না। এ কারণে সে তাকে গ্রেপ্তারও করতে পারছে না। তারা চলে যেতেই 2 দিন পর এই বিরাট কষ্টের একটি ডিল ইউরি সম্পূর্ণ করতে পারে। এজন্য সে ওই মেজর জেনারেল দিমিত্রিকে একটি নতুন গাড়ি উপহার দেয়। কিন্তু দিমিত্রি যখন ওই গাড়িতে করে নিজের বাড়িতে চলে যাবে, ঠিক তখনই সেটা বিরাট একটা ব্লাস্ট হয়। আসলে শত্রুপক্ষ তাকে শেষ করে ফেলার জন্য এই ট্রাপ ব্যবহার করেছিল, কিন্তু তার পরিবর্তে দিমিত্রি নিজের প্রাণ হারালো। কোনো রকমে বেঁচে গিয়ে সে সাথে সাথে তার স্ত্রী ইভার কাছে ফোন দেয়। সে কোথায় আছে জিজ্ঞেস করলে ইউরি তাকে মিথ্যা কথা বলে। সে আসলে এভাবেই প্রতিটা সময় তার স্ত্রীর সাথে মিথ্যা বলে আসছে। আর সে যে একজন বড় অস্ত্রের ব্যবসায়ী, সে কখনো এই কথাটা তার স্ত্রীর সাথে শেয়ারই করেনি। যেহেতু সে এখন $32 বিলিয়ন মূল্যের অস্ত্রের বিরাট ভান্ডার চুরি করে কিনে নিয়ে ইউক্রেনের কাছে বিক্রি করে দিয়েছে, তাই এতে করে তার প্রচুর অর্থ লাভ হয়েছে। সুতরাং এখন আরও বড় বড় ডিলে তার হাত দেওয়া শুরু করে। অস্ত্রের সবচেয়ে বড় চাহিদা ছিল আফ্রিকার যুদ্ধ
যুদ্ধরত দেশসমূহের কাছে। এখানে প্রায় 32টা দেশ একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত ছিল। এখন সে আফ্রিকার মার্কেটে অস্ত্র বিক্রি করার জন্য লাইবেরিয়াতে আসে। সেইখানে এসে দেখতে পায় এই জাতি যুদ্ধে বিধ্বস্ত, অভাবের তাড়নায় তারা মারা যেতে শুরু করেছে, অথচ তাদের ডিকটেটর প্রেসিডেন্ট অস্ত্র মহড়ায় নিজেকে লিপ্ত করেছে আর তারই ছেলে একজন গ্যাংস্টারের মতো জীবন পার করছে। লাইবেরিয়ার প্রেসিডেন্ট তাকে অস্ত্র কেনার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, এজন্য প্রেসিডেন্টের ছেলে একটা সুপার কারে করে 2জন মেয়ে নিয়ে গুলি করতে করতে তার কাছে এসে পৌঁছায়। তার জীবনধারা দেখে সে বেশ অবাক হয়। তারপর প্রেসিডেন্টের ছেলে তাকে গাড়িতে উঠিয়ে তার বাবার কাছে নিয়ে চলে যায়। এরপর ইউরিকে নিয়ে আসা হয় লাইবেরিয়ার ফ্যাসিস্ট প্রেসিডেন্ট ব্যাপটিস্টের কাছে। সেখানে ইউরিকে অস্ত্র বিক্রির জন্য জোরাজুরি করা হয়, কিন্তু সে যখন তার কাছে অস্ত্র বিক্রি করতে চায় না, তখন প্রেসিডেন্ট ব্যাপটিস্ট তাকে মৃত্যুর হুমকি দেয় এবং বাধ্য হয়েই ইউরি তার কাছে অস্ত্র বিক্রি করতে রাজি হয়। এই ফ্যাসিস্ট সরকার ব্যাপটিস্টের কাছে অস্ত্র বিক্রি কতটা ভয়ানক সে সেটা খুব ভালোভাবেই জানত। তারপরেও তার এখন কিছুই করার ছিল না, সে বাধ্য হয়ে এই ডিলটা করতে রাজি হয়েছে। মিটিং শেষে তাকে একটি হোটেলে রেখে আসা হয় আর সাথে 2জন মেয়ে দিয়ে আসা হয়। কিন্তু এই মুহূর্তে আফ্রিকাতে এইডসের খুব ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। এই কারণে ইউরি কোনোভাবেই ওই মেয়ে দুটোর সাথে থাকতে রাজি হয় না। সে কৌশলে তাদেরকে এখান থেকে পাঠিয়ে দেয়। পরদিন সকালে প্রেসিডেন্টের ছেলে এসে তাকে আবারও নিয়ে যায়। এবারে প্রেসিডেন্ট ইউরিকে তার নিজস্ব সেনাবাহিনী দেখায়, আর এই সেনাবাহিনীর সবাই ছিল 15 বছর বয়সের নিচের বাচ্চা। এই বাচ্চাগুলোকে তার সেনাবাহিনীতে নিয়োগ দেওয়ার ব্যাখ্যা হিসেবে সে বলে, যেভাবে আফ্রিকাতে এইডস ছড়িয়ে গেছে, তাতে করে বড়দের আমার সেনাবাহিনীতে নিলে তাদের মধ্যে ভয়ানক সব রোগ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই বাচ্চাগুলোর যেহেতু অন্য কোনো আসক্তি নাই, তাই তাদের রোগ ছড়ানোর সম্ভাবনা কম। এবার তারা আসে আসল ডিল সম্পর্কে আলোচনা করার জন্য। প্রেসিডেন্ট ইউরিকে ডায়মন্ডে পে করতে চাই, কারণ আফ্রিকাতে ডায়মন্ড খুবই সস্তা একটি জিনিস, কারণ এখানে অনেক ডায়মন্ডের খনি আছে। সেখান থেকে ডিল শেষ করে সে নিজের বাড়িতে ফিরে আসে। তাকে দেখে তার স্ত্রী অনেক খুশি হয়। তার ছোট ভাই ভি আরও একটা মেয়ে নিয়ে বাসায় এসেছে। ইউরি সোজা তার সন্তানের কাছে চলে আসে এবং তাকে আদর করে। সে দেখতে পায় তার ছেলের পাশেই একটা খেলনা পিস্তল পড়ে আছে, তবে সে সেটা নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। পরদিন সকালে সে আবারও তার নিজস্ব কাজে ফিরে যায়। গাড়ির মধ্য থেকে সে দেখতে পায় ইন্টারপোল এজেন্ট তার দিকে নজর রাখছে। এজন্য সে তার গাড়ি একটি টানেলের মধ্য দিয়ে নিয়ে গিয়ে সেখানে নেমে পড়ে এবং সেই সিক্রেট রুমে চলে আসে। এদিকে সেই সময় ইভা তার কাছে কল করে এবং সে তাকে জানায় তাদের বাসার নিচে ইন্টারপোল পুলিশ ডাস্টবিনে কিছু খোঁজাখুঁজি করছে। তবে ইউরি তাকে বলে চিন্তার কিছুই নেই, কারণ আমি কোনো অপরাধ করি না। নিচে ইন্টারপোল অফিসার জ্যাক বেশ কিছু কাগজপত্র মিলিয়ে তার লোকেশন বুঝতে পারে যে আসলে তার নেক্সট টার্গেট কি। আসলে ইউরি এবার আফ্রিকাতে প্রাইভেট জেট বিমানে করে একটা বড় চালান নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে তার কাছে খবর আসে তাকে ট্র্যাক করা হয়েছে। এই খবর শুনে সে দেখতে পায় ইন্টারপোল তাদের প্লেনে হামলা করা শুরু করেছে। সে তার পাইলটকে নির্দেশ দেয় যেন প্লেনটাকে এখানেই নামিয়ে ফেলা হয়, যদিও এখান থেকে এয়ারপোর্ট মাত্র 10 কিলোমিটার দূরে। কিন্তু ইউরির এই নির্দেশ পেয়ে তারা এখানে রাস্তার ওপরেই বিমান নামানো শুরু করে। রাস্তায় অনেক মানুষজন ছিল, কিন্তু তারপরেও তারা অনেক কষ্টে এখানে নেমে পড়ে। পাইলট দুজন সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ইউরি এবারে দারুণ একটা প্ল্যান করে। সে বিমানে উঠে অস্ত্রগুলো সব খুলে দেয় এবং হকারদের মতো ফ্রি 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 বলে চিৎকার করতে শুরু করে। মানুষজন সাথে সাথে সব অস্ত্র নিয়ে যেতে শুরু করে। সেখানে থাকা সব অস্ত্র, গ্রেনেড সবকিছু মানুষ পঙ্গপালের মতো নিতে শুরু করে। সবকিছু যখন খালি হয়ে যায় তখন সেখানে পুলিশ অফিসার জ্যাক আসে, কারণ তারা এয়ারপোর্টে ল্যান্ডিং করেছিল এবং এখানে আসতে তাদের কিছুটা দেরি হয়ে গিয়েছিল। পুলিশ সাথে সাথে ইউরিকে আটক করে, কিন্তু মজার ব্যাপার হলো তারা বিমানের সব জায়গাতে সার্চ করেও কিছুই খুঁজে পায় না। ইউরি অফিসার জ্যাককে জিজ্ঞেস করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে কিনা, কিন্তু তার কাছে তো কোনো গ্রেফতারি পরোয়ানা নেই। আর যেহেতু সে কোনো প্রমাণও খুঁজে পায়নি, তাই গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কোনো নাগরিককে গ্রেপ্তার করতে পারে না। এজন্য এখন তাকে তার হেডকোয়ার্টারে যোগাযোগ করতে হবে, না হলে গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া যাবে না। আর এটা পেতে হলে 24 ঘন্টা সময় লেগে যাবে। অফিসার জ্যাক ইউরিকে সেখানে থাকতে বলে গ্রেফতারি পরোয়ানা নিয়ে আসতে যায়। ইউরি সেখানে বসে থাকে। এদিকে সেই আফ্রিকান মানুষগুলো আবারও ফিরে আসে। এবারে তারা বিমানের সবকিছু খুলে নিয়ে যেতে শুরু করে, কারণ এসব তাদের কাছে অনেক মূল্যবান। ধীরে ধীরে কয়েক ঘন্টার মধ্যে তারা প্রায় পুরো বিমানটাই নিয়ে চলে যায়, আর এখানে শুধুমাত্র কয়েকটা লোহা পড়ে থাকে। 24 ঘন্টা পরে অফিসার জ্যাক ফিরে এসে তার বিরুদ্ধে আর কোনো প্রমাণই খুঁজে পায় না। এ কারণে তাকে বাধ্য হয়ে ইউরিকে আবারও ছেড়ে দিতে হয়। এরপর ইউরি লাইবেরিয়ার প্রেসিডেন্ট ব্যাপটিস্টের কাছে ফিরে আসে। প্রেসিডেন্ট তাকে একটা নাইট ক্লাবে নিয়ে গিয়ে চরম নেশাগ্রস্ত করে ফেলে, আর তারপর তাকে যখন হোটেলে ফিরিয়ে দেয় তখন তার কোনো সেন্স ছিল না। সেখানে 2টা মেয়ে এসে ইচ্ছে মতো তার সাথে যা খুশি তাই করে যায় এবং পরদিন সে তাদের সাথে অস্ত্র বিক্রির চুক্তি করে।
সে আবারও আমেরিকার দিকে যাত্রা শুরু করে। এদিকে পুলিশ অফিসার জ্যাক ইউরির স্ত্রীর কাছে এসেছিল তার সম্পর্কে খোঁজ খবর নিতে। অফিসার যখন তার স্ত্রীর কাছে জিজ্ঞেস করে তার পেশা সম্পর্কে, তখন সে কিছুই বলতে পারে না, কারণ আসলে সে তো কিছুই জানতো না। তবে পুলিশ অফিসার তাকে সবকিছুই খুলে বলে গিয়েছিল যে তার হাজবেন্ড একজন বড় অস্ত্র ব্যবসায়ী, যার কারণে সমগ্র পৃথিবীতে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এই কথা বলে সে এখান থেকে চলে গেলে ইউরি যখন বাড়িতে ফিরে আসে তখন তার ওয়াইফ তার সাথে কোনো ধরনের যোগাযোগ রাখতে চায় না। সে তার স্ত্রীকে বোঝানোর অনেক চেষ্টা করে যে পুলিশ অফিসার তার বিরুদ্ধে মিথ্যা তথ্য সাজানোর চেষ্টা করছে। তার স্ত্রীর জোরাজোরিতে এবারে ইউরি তার কাছে সবকিছু স্বীকার করে। কিন্তু দুনিয়াতে এত ধরনের বিজনেস থাকতে সে কেন এই বিজনেসটা করে, এই প্রশ্ন করলে ইউরি তাকে বলে, আমি আসলে টাকার জন্য এই বিজনেস করি না, বরং আমি এই কাজটা খুব ভালো পারি, এই কারণেই আমি এটা করি। তুমি বলতে পারো এটা আমার নেশা। যাই হোক, সবকিছু স্বীকার করে সে তার ওয়াইফের কাছে প্রতিজ্ঞা করে সে আর কখনো অস্ত্রের ব্যবসা করবে না, বরং সে এখন থেকে ভালো হয়ে যাবে এবং লিগ্যাল কোনো ব্যবসা করবে। তার স্ত্রী তার কথা মেনে নেয়, কিন্তু সে পুরোপুরি বিশ্বাস করে না। এভাবে পরবর্তী 6 মাস সে অস্ত্রের ব্যবসা বন্ধ করে দেয়। তার কাছে যখন বিভিন্ন ধরনের কল আসতো তখন সে সেটাকে লিগ্যাল কোনো ব্যবসার কল হিসেবে প্রচার করে বেড়াতো। পুলিশ তার মোবাইলের কথোপকথন ট্র্যাক করতে শুরু করে, কিন্তু সেসব আসলে তেল কেনা বেচার ব্যবসার আলাপ আলোচনা ছিল। এ কারণে ধীরে ধীরে তারাও সব আশা ছেড়ে দেয়। এরপর হঠাৎ একদিন লাইবেরিয়ার প্রেসিডেন্ট সরাসরি তার বাসায় এসে উপস্থিত হয় এবং তাকে অনেকগুলো ডায়মন্ডের পিস দেয়, যাতে করে সে আবারও তার কাছে অস্ত্র বিক্রি শুরু করে। অনেক চিন্তা ভাবনার পর ইউরি আবারও সিদ্ধান্ত নেয় সে অস্ত্রের ব্যবসা শুরু করবে। এজন্য একদিন সে তার স্ত্রীকে বলে যায় যে তার তেলের ব্যবসার জন্য বাইরে যেতে হবে। এটা বলে সে যখন চলে যাচ্ছিল তখন তার স্ত্রী এবং ছেলে মিলে তাকে অনুসরণ করা শুরু করে। যেতে যেতে ইভা দেখতে পায় ইউরি একটি সিক্রেট রুমে ঢুকলো। তারপর সে যখন সেখান থেকে বেরিয়ে যায় তখন তার স্ত্রী সেখানে ঢুকে পড়ে, কারণ সে তার সমস্ত পাসওয়ার্ড আইডিয়া করে ফেলেছিল। কিন্তু সেখানে ঢুকে সে দেখতে পায় এটা আসলে তার সাম্রাজ্য। এখান থেকেই ইউরি তার পুরো পৃথিবীতে অস্ত্রের ব্যবসা পরিচালনা করে। সে আরও দেখতে পায় তার কাছে বিভিন্ন দেশের পাসপোর্ট আছে। ইভা বুঝতে পারে ইউরি আবারও তার সেই পুরনো ব্যবসায় ফিরে যাচ্ছে। এজন্য সে বাসায় ফিরে যায় এবং চিন্তা করে সে ইউরির সাথে আর কোনো ধরনের যোগাযোগ রাখবে না এবং তার ছেলেকেও সে তার কাছে যেতে দিবে না। এদিকে ইউরি আবারও তার ছোট ভাইয়ের কাছে ফিরে আসে এবং তাকে নিয়ে আফ্রিকাতে ফিরে যায়। আজকে তারা 2 ট্রাক অস্ত্র আফ্রিকার লাইবেরিয়ার প্রেসিডেন্টের কাছে ডেলিভারি দিবে। তারপর তারা একটি নির্জন জায়গায় যখন চুক্তির কাজ সম্পন্ন করছিল তখন ভি দূরে দাঁড়িয়েছিল, আর ঠিক তার নিচে পাহাড়ের পাদদেশে একটি আফ্রিকান গ্রাম ছিল। হঠাৎ করে ভি দেখতে পায় কয়েকজন গুন্ডা বাহিনী এসে একজন নারীর কাছ থেকে তার শিশুটিকে কেড়ে নিয়ে মেরে ফেলল এবং সেই সাথে সেই নারীটিকেও সে মেরে ফেলল। এটা দেখে ভির মাথা ঘুরে যায়, কারণ সে এটা কখনো কল্পনাও করেনি। এবারে সে বুঝতে পারে তার এবং তার ভাইয়ের করা এই অস্ত্র চুক্তিগুলো কি পরিমাণ বিপজ্জনক, আর এই অস্ত্রগুলো আসলে কোথায় কোথায় ব্যবহার হয়। সে সাথে সাথে তার ভাইয়ের কাছে চলে আসে এবং তাকে বলে তার সাথে একটু সিক্রেট কথা আছে। এরপর সে ইউরিকে বলে ওই গ্রামে কিছুক্ষণ আগেই তোমার ছেলের বয়সের একটা ছেলেকে প্রেসিডেন্টের লোকজন মেরে ফেললো। তুমি কি বুঝতে পারছো তোমার এই অস্ত্রগুলো কোথায় কোথায় কাজে লাগে? আমাদের বরং এখনই এই অস্ত্র চুক্তি বন্ধ করে দেওয়া উচিত এবং আর কখনো অস্ত্র বিক্রি করা উচিত না। কিন্তু ইউরি তাকে বলে এই ফাইট আমাদের না, সুতরাং আমাদের চিন্তা করে কোনো লাভ নেই। তাছাড়া আমরা যদি এখন অস্ত্র বিক্রি না করে এখান থেকে চলে যাই তাহলে প্রেসিডেন্ট এবং তার ছেলে আমাদেরকে মেরে ফেলবে, তাই আমাদের হাতে আর কিছুই করার নেই। এই কথা শুনে ভি শান্ত থাকে, কিন্তু হঠাৎ করে তারা যখন আবারও টেবিলে বসেছিল তখন সে দৌড়ে ট্রাকের কাছে গিয়ে একটি গ্রেনেড নিয়ে অস্ত্রের মধ্যে ছুঁড়ে মারে, আর সেটা সাথে সাথে ব্লাস্ট হয়ে অস্ত্রগুলো নষ্ট হয়ে যায়। সে যখন আরেকটি বোমা নিয়ে আরেকটি ট্রাকের দিকে যাচ্ছিল তখন প্রেসিডেন্টের লোকজন তার উপর গুলি করা শুরু করে, আর সে সেখানেই মারা যায়। ইউরি তার ভাইকে মারা যেতে দেখেও কিছুই করতে পারে না, বরং তার চুক্তি এখন অর্ধেকে নেমে আসে। তার কাছে আর 1 ট্রাক মাত্র অস্ত্র ছিল, এজন্য সে মাত্র 4 পিস অর্থাৎ অর্ধেক ডায়মন্ড পায়। ইউরি যখন তার ভাইয়ের লাশ নিয়ে যাচ্ছিল তখন এয়ারপোর্টে পুলিশ তার বডি চেক করে বুঝতে পারে তাকে অ্যালকোহল এবং ব্লাস্টের মাধ্যমে মারা হয়েছে, কিন্তু এই তথ্য ইউরি গোপন করেছিল, আর এজন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং ইন্টারপোল পুলিশ অফিসার জ্যাক তার জিজ্ঞাসাবাদ করার জন্য একটি রুমে নিয়ে যায়। জ্যাক তার বিরুদ্ধে সমস্ত প্রমাণ তার সামনে হাজির করে। এসব দেখে জ্যাক তাকে বলে তোমার বিরুদ্ধে আমি সব প্রমাণ জোগাড় করেছি, এখন হয়তো তোমার 15 থেকে 20 বছরের জেল হবে, সুতরাং তুমি এসব করে কি লাভ পাও? তখন ইউরি তাকে বলে আমার বাবা মা আমাকে ত্যায্য পুত্র ঘোষণা করেছে, আমার স্ত্রী সন্তান আমাকে ছেড়ে চলে গেছে, আমার সবচেয়ে আপন ছোট ভাই সেও মারা গেছে, সুতরাং এই 10-15 বছরের জেল আমার কিছুই ক্ষতি করতে পারবে না, কারণ আমি তো এখনই একজন মৃত মানুষ। ইউরি তাকে আরো বলে আমি জানি তুমি একজন সৎ পুলিশ অফিসার,
তোমার মেধা খুব দুর্দান্ত, কিন্তু তুমি আমার পিছনে যত পরিশ্রম করেছো সেসব পরিশ্রম তোমার কোনো কাজেই আসবে না। কিছুক্ষণ পরেই তোমার দরজায় নক পড়বে এবং উচ্চপদস্থ একজন অফিসার এসে তোমার এই কাজের জন্য পুরস্কার স্বরূপ তোমাকে বাধ্যতামূলক প্রমোশন দেওয়া হবে এবং আমাকে ছেড়ে দিতে বলা হবে, কারণ তুমি যার হয়ে কাজ করছো অর্থাৎ তোমার বস আমেরিকার প্রেসিডেন্ট, সে নিজেই একজন অস্ত্রের ব্যবসায়ী। সারা পৃথিবীর অস্ত্রের ব্যবসা সে নিজেই পরিচালনা করে, আর এই কাজে সে আমাদের মতো কিছু ফ্রিল্যান্সার ব্যবহার করে। কিন্তু পুলিশ অফিসার জ্যাক তার এসব কথা বিশ্বাস করে না। তবে কিছুক্ষণ পরে তার দরজায় নক পড়ে এবং আরেকজন উচ্চপদস্থ অফিসার এসে তাকে বাধ্যতামূলক প্রমোশন দেয় এবং ইউরিকে ছেড়ে দিতে বলে। তখন ইউরি সসম্মানে মুক্তি পায়। হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভাবছেন ইউরি এবারে ভালো হয়ে যাবে। না, সে তার পুরনো কাজে আবারও ফিরে আসে, কারণ সে জানে ইউরি এই কাজ ছেড়ে দিলেও তার জায়গায় নতুন কেউ আসবে। তো গল্পটা এখানেই শেষ হয়।